আপনি যত মুভি দেখেন না কেন সব মুভি আসলে সব দিক থেকে কোনো মানুষকে অ্যাট্রাকশন করতে পারে না। পুরো মুভি মিলে কোনো না কোনো সাইড, সামান্য কোনো সিন, কোনো ব্যাপার ভালো লাগে, তবেই মানুষ সেই মুভিটা দেখতে চায়। নর্মালি আমি এই মুভিটা দেখছিলাম, তেমনই কিছু কিছু ব্যাপার মুভিটার বেশ ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মুভির থিম যে একেবারে ইউনিক তা না, বাট প্রেজেন্টেশনটা খুব ভালো লাগলো। লাস্টের টুইস্টটা সুন্দর ছিল, আন্দাজই করতে পারিনি ব্যাপারটা এমন কিছু হবে। রোমান্সের সঙ্গে থ্রিল ব্যাপারটা দিবে বেশ একটা ফিল। রোমান্টিক মুভির অন্যতম একটা ব্যাপার হলো ছোট ছোট টাইমিং, ছোট ছোট মুহূর্ত, এগুলো ফিল করতে পারা, এনজয় করতে পারা, তবেই সেই মুভিটা ভালো লাগে। যাক, সব কিছুর সমন্বয়েই আজকের মুভি। জানি না আপনাদের কেমন লাগবে, এমন টাইপের মুভি এর আগে আমি দিইনি, সো ভালো লাগার কথা। লিড রোলে যারা অভিনয় করেছে, ভালো মানের অ্যাক্টর অ্যাক্ট্রেস যথেষ্ট ভালো করার ট্রাই করেছে। আমি ট্রাই করছি কাহিনীটাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার। এর জন্য আপনাদের জাস্ট আমার কথার দিকে একটু অ্যাটেনশন দিতে হবে। বাকি রোমান্টিক মুভি হলেও খুব বেশি বোল্ড বা হট সিন নেই, সো সেদিক থেকে ভালোই আছে। বলিউডের মতো রোমান্সের নামে যে কামড়াকামড়ি থাকতে হবে এমনটা সাউথ ইন্ডিয়ান মুভিতে খুব রেয়ার, সেদিক থেকে ব্যাপারটা ভালোই। যাক, মুভির নাম ঠিকানা বলে কাহিনী শুরু করবো, তার আগে ছোট করে ভবের গান গাইতে হবে। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া রোমান্টিক থ্রিলার তেলেগু মুভি নাম 28 ডিগ্রি সেলসিয়াস এর ব্যাপারে। শুরুতেই আমরা দেখি একটা লোককে বেঁধে রাখা হয়েছে, সে হাত খোলার চেষ্টা করছে, তার সামনে কেউ একজন বসে আছে। অনেক চেষ্টার পর লোকটা হাত খুলতে পেরে তাকে ধরতে আসে, আর সামনের লোকটা চাকু মেরে দেয়। শুধু মারেই না, ঘুরানি দেয় যাতে সে পড়ে যায়, আর সিন কাট করে মুভির মূল সিন শুরু হয়। পরের দিন সকাল সকাল জর্জিয়ার সাগর পারে। সাগরের উপচে পড়া সৌন্দর্য এনজয় করছিল দুইটা পুলিশ অফিসার। তাদের কাছে খবর আসে এক জায়গায় ঘটনা ঘটেছে কাল রাতে। সকালবেলা পুলিশ জানতে পেরেছে, তো তাদের যেতে হবে। ছোট মিয়া বড় মিয়াকে বললে তারা সেখান থেকে বের হয়। একটু পর অফিসার সেই বাড়িতে আসে, বডিকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। একটু দেখে ইনভেস্টিগেশনের জন্য অফিসার ভিতরে যায়। যে রুমে আগামটা হয়েছে সেখানে একটা কাপলের ছবি দেখতে পায়। অফিসার আলমারি খুলে ড্রয়ার থেকে একটা ডায়েরি পায়, সেটা ওপেন করে, আর পেছনে একটা ভয়েস আমাদের বলতে থাকে যে ভালোবাসা জীবনে হাজারো রং দেখিয়ে দেওয়া একটা রংধনু, ভালোবাসার মতো কালারফুল আর কিই বা হতে পারে। কিন্তু আজ আমার সব কালার মরে গেছে। আমার দুনিয়া, আমার সব কিছু ছিল সে অঞ্জলি। গুন্টুর থেকে ট্রান্সফার হয়ে আমাদের কলেজে ভর্তি হয়। বাস স্টপে দাঁড়িয়ে অটো নেওয়ার চেষ্টা করতে থাকে, সেদিন আমি তাকে প্রথম দেখি। তো এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলতে থাকবে, আমি কন্টিনিউ করছি। এন্ট্রি হয় মুভির ফিমেল লিড ক্যারেক্টার শালিনী বাদনিকাট্টি অর্থাৎ আঞ্জলির। কই যেন যেতে এখানে এসে বাইক বন্ধ হয়ে যায়, আর এন্ট্রি হয় মুভির অন্যতম লিড ক্যারেক্টার, যাকে আমরা অধিকাংশ মুভিতে ভিলেনের ক্যারেক্টারে দেখেছি, নবীন চন্দ্রা অর্থাৎ কার্তিকের। তার বন্ধু বাইক নিয়ে গিয়ে তেল ফুরিয়ে ফেলেছে, অটো নেবে, বাট অটোওয়ালা কার্তিককে ডেকে সামনে গিয়ে আঞ্জলিকে নেয়। আমি আগে ডেকেছি, শালা মেয়ে দেখলেই দয়া এসে গেল। একটু পর এক পিচ্চি সেদিক থেকে দুধ নিয়ে যাচ্ছিল, কার্তিক তার বাইকে উঠে পড়ে। অটো তাকে নিল না, তাই অটোকে কেটে সামনে যাবে দেখে একটু জোরে আসছে, আঞ্জলির ওড়না বাইরে ঝুলছে। দেখতে দেখতে ওড়নাটা খুলে এসে কার্তিকের মুখে পড়ে, আর সরাতে সরাতে তারা সেখানে উল্টে পড়ে যায়। আরে বেচারার দুধগুলো। ওড়না যেহেতু পড়ে গেল, অটো থেমেছে। আঞ্জলি পিছনে দেখে এই অবস্থা। কার্তিক কোনো মতো উঠে পিচ্চিকে সরি বলে। পিচ্চি বলে, ভাই সরি দিয়ে কি করবো, 6000 ফেলো তাড়াতাড়ি। আঞ্জলি আসে, সরি, আপনারা ব্যথা পেয়েছেন, ঠিক আছেন তো? কার্তিক বলে, ব্যথার কথা ছাড়ুন, আগে টাকা ফেলুন 6000। কি 6000? জি, এতগুলো দুধ পড়ে গেছে, টাকা কে দেবে? এত টাকা তো আমার কাছে নেই, আমি কই পাবো? কই পাবেন না আমি জানি না, টাকা দিতে হবে। আঞ্জলি বলে, ঠিক আছে, আমার ব্যাগে আছে, আমি নিয়ে আসছি, খারান। বলে গিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। যাক, এর 2 দিন পর আঞ্জলি কলেজ থেকে বের হইতেই দেখে সেই ছেলেটা তার সামনে। আরে বাপরে, এ তো আমার পিছু ছাড়ছে না। আঞ্জলি পাট নিতে শুরু করে। দেখুন মিস্টার, আপনি আমায় ফলো কেন করছেন? কলেজ পর্যন্ত এসে গেছেন, এত বড় সাহস আপনার? আমায় চেনেন আপনি? আমি একটা ইশারা করলে ছেলে পেলে এসে আপনাকে ধোলাই দিয়ে মোগলাই বানাবে। কার্তিক কিছু বলছে না। হর্ষা নামের কার্তিকের একটা ফ্রেন্ড আসে। আরে কার্তিক, এখানে কি করছিস? প্রিন্সিপাল তোকে দেখতে ছটফট করছে, চল। তার মানে কার্তিক এই কলেজেরই। কার্তিক হর্ষাকে যেতে বলে। অঞ্জলি বুঝে গেছে তার চাপা দিয়ে কাজ হবে না, তাই সুর পাল্টে ফেলে। স্যার সরি, সেদিন আসলে টাকা ছিল না আমার কাছে, আর এতগুলো টাকা। হর্ষা বলে, ঠিক আছে, টাকা দিতে হবে না, আমায় দেখলে জাস্ট 2 মিনিট আমরা সামনে দাঁড়িয়ে থাকবে, তাহলেই হবে। দিদি নজরা পেয়ে সেখান থেকে চলে যায়, আর কার্তিকের শুরু হয় মির্গি ব্যারাম। তারপর থেকে কার্তিক হাওয়ার পর ভাসতে শুরু করে। পিছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা নতুন নতুন ড্রাইভারে শিখলে যেমন গাড়ি চালানোর জন্য ছটফট করে, কার্তিকেরও একই অবস্থা। তো একই কলেজের হ্যান্ডসাম একটা ছেলে, উপর থেকে কার্তিক আবার কলেজের টপার, আঞ্জলিও গলে যায়। দুজনের মাঝে বন্ধুত্ব হয়, আর দেখতে দেখতে রিলেশনও হয়ে যায়। তারপর তাদের কিছু ভালো ভালো মুহূর্ত দেখায়, আর এর সঙ্গে পার হয়ে যায় রিলেশনের 2টা বছর। 2 বছর পরেও তাদের ভালো লাগার ব্যাপারটা তেমনই রয়েছে। এখনো আঞ্জলিকে দেখলে কার্তিক কাজ ফেলে বন্ধুদের কাজে রেখে আঞ্জলির কাছে চলে যায়। যাক, সবকিছু যেহেতু ভালো চলছে, চলুক, তারা চালাতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। তো এক রাতে সব পান্ডাররা বসে ডাবের পানি খাচ্ছিল। আঞ্জলি কার্তিককে ফোন করে বলে তার বান্ধবীর জিজা এখনো ভালো হয়নি, সে আজ আবার এসে তার সঙ্গে অসভ্যতামি করে গেছে, সে কান্না করছে।
শুনে কার্তিক তখন ওই ছেলেপেলেদের কাছে যায়, কিরে তোরা ভালো হবি না, ওয়ার্নিং দেয়, বোঝানোর চেষ্টা করে। এরা উল্টো পাট নিচ্ছে, এক কথা দু কথা দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। যেহেতু কার্তিক হিরো, অবভিয়াসলি সেই সবাইকে পেঁদাবে, বাট মারতে মারতে কার্তিক বেশি রেখে যায় আর একজনের মাথায় বোতল মেরে দেয়। ব্যাস আর কি। পরের দিন সকালে ছেলে পুলিশ স্টেশনে, প্রিন্সিপাল এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়, তারপর বোঝায় যে তুমি যে প্রফেশনে যেতে চলেছো এটা ভিন্ন একটা প্রফেশন, এখানে ডিসেন্ট না হলে দাম থাকবে না। কোনো ব্যাপারে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু এমন রিয়াক্ট করা থেকে সাবধান থাকতে হবে। কি করছো তুমি? 2 দিন কলেজে আসবে না, এলেও আমার সামনে যেন পড়ো না, যাও। পরের দিন কার্তিক মাঠে ছিল, অঞ্জলি আসে। কার্তিক বলে তুমি যাও, আমি রাতে কথা বলবো নি। অঞ্জলি বলে ঠিক আছে, আমার বিয়ে হয়ে যাক তারপরে কথা বইলো। সে রাগ করে যেতে থাকে। এখন মামলা তো গরম, ছেলে আসে, কি হয়েছে? অঞ্জলি রেগে যায় যে সে কাল রাতে মারামারি কেন করেছে। কার্তিক বলে তারা ভালো কথার লোক না, এইভাবেই বোঝাতে হবে। তাই অঞ্জলির এসব পছন্দ না, সে কথা শোনাচ্ছে। কার্তিক বলে আরে তুমিই তো আমায় বললে তোমার ফ্রেন্ড, এই জন্য তো আমি গেছি। এখন তুমি অঞ্জলির কথা সে জাস্ট তার সঙ্গে শেয়ার করেছে, তাকে ঝামেলায় পড়তে বলেনি। যাক, তার বাবা নাকি তার বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু করেছে। এখন তাকে ভালো হতে হবে, এটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, তা না হলে তার বাবা পছন্দ করবে না, এসব বলতে থাকে। এই ব্যাপারটা নিয়ে দুজনের মাঝে বেশ কথা কাটাকাটি হয়। কার্তিক খানিকটা কথা শোনায়, রাগ ডাক করে। অঞ্জলি রাগ করে সেখান থেকে চলে যায়। মাঝে 2 দিন পার হয়ে যায়, অঞ্জলি গ্রামে আসে। রাতে খেতে বসে তার বাবা বলে সে তার জন্য একটা ছেলে দেখেছে। অঞ্জলি কাঁপা কাঁপা গলায় বলে বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। কাকু একটু অবাক হয়। অঞ্জলি বলে ও একজন সার্জন, কিছুদিনের মাঝেই আমাদের পড়াশোনা শেষ হবে, আমরা ইন্টার্নি করব। ওর পরিবারে কেউ নেই, ও একা, আমাদের জাতের না। বাকি সব তো ঠিক ছিল, বাট জাতের না ভেবে তার বাবা রাজি হয় না, বলে এটা কখনো সম্ভব না সে বেঁচে থাকা অবস্থায়। অঞ্জলি বোঝানোর চেষ্টা করে তারা একে অপরকে অনেক ভালোবাসে, জাত কোনো ম্যাটার করবে না তাদের মাঝে, তারা ভালো থাকবে। তার বাবা কথা বোঝে না, সে বলে যদি সে কার্তিককে না ছাড়ে বাড়ি থেকে নাকি বের হয়ে যেতে হবে। অঞ্জলি একটু রাগের মাথায় বাড়ি থেকে সেই রাতের বেলায় বের হয়ে চলে আসে কার্তিকের বাসায়। কার্তিক সেই সময় বাসায় ছিল না, হয়তো বন্ধুদের সঙ্গে ছিল। আসছে, আকাশ মেঘ করে আসে, বৃষ্টি শুরু হবে হয়তো। অঞ্জলির খারাপ লাগছিল, তাই একটু ঝিমাই। কার্তিকের কথাগুলো কানে বাজতে থাকে, তার বাবার কথা মনে পড়তে থাকে, আর বিজলি চমকানো শব্দে লাফিয়ে ওঠে। তারপর কেমন যেন করতে থাকে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, শীত লাগছে, ভিতরে একটা অস্বস্তি কাজ করছে। কি হচ্ছে অঞ্জলি বুঝতে পারছে না। ফোন নিয়ে কার্তিককে কল করতে যাবে, সে পড়ে যায়। বাইরে বৃষ্টি, আমরা দেখি মৃগী রোগের মতো ছটফট করছে অঞ্জলি, হাত পা বেঁকে গেছে, মুখ দিয়ে ফ্যানটা পড়ছে, শরীর সমানে ঝাঁকিয়ে দিচ্ছে। এমন করতে করতে সে শান্ত হয়ে যায়, আর একটু পর অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া যায়, মানে কার্তিক এসে তাকে হসপিটালে নেয়। প্রিন্সিপালের ডক্টর, তিনি বলেন অঞ্জলির অ্যাকোয়ার্ড ব্রেন ইনজুরি হয়েছে। 2 ধরনের ব্রেন ইনজুরি হয়, এক ট্রমাটিক, যেটা কোনো আঘাত পাওয়া, অ্যাক্সিডেন্ট বা এসব কারণে হয়, আর একটা হলো অ্যাকোয়ার্ড, কোনো কষ্ট পাওয়া বা শক লাগার কারণে এই স্ট্রোক এসে থাকে। এর সিমটমস অনেকটা নতুন এবং রেয়ার, অস্বস্তি লাগা, মৃগীর মতো শরীর কাঁপা, বমি আসা, মুখ দিয়ে ফেনার মতো বের হওয়া। এসবের সঙ্গে প্রাইমারি লক্ষণ হলো গরম সহ্য করতে না পারা। মনে করো গরম কোনো কফি বা চা খেলো, বা যদি টাচও করে সঙ্গে সঙ্গে বডি ট্রিগার করবে। যদি দ্রুত তা কন্ট্রোল না করা হয় 30 মিনিটের মাঝে হাই ফিভারের কারণে সে মারা যেতে পারে। সেম প্রবলেম ঠান্ডার বেলায়ও, যদি কোনো ঠান্ডা জিনিস ছোঁয় বা খায়, টেম্পারেচারে পরিবর্তন আসার কারণে বডি ট্রিগার হয়ে যাবে আর শরীর জমতে শুরু করবে। এমন অবস্থায় বডি প্যারালাইজড হয়ে যেতে পারে। যদি সঠিক সময় নিয়ন্ত্রণ করা না হয় তাহলে 10 থেকে 15 মিনিটের মাঝে মারা যেতে পারে। কার্তিকের ফ্রেন্ড বলে স্যার, তাহলে ও কি সার্ভাইভ করতে পারবে না? প্রফেসর বুঝাই কেন নয়, অবশ্যই পারবে, কিন্তু এমন জায়গা যেটি অ্যাকোয়ারিটের মতো, যেখানে সবসময় ওয়েদার টেম্পারেচার একই থাকে, 28 ডিগ্রি সেলসিয়াস। খাবারও একটা নির্ধারিত টেম্পারেচারে দিতে হবে। হিল স্টেশন অতিরিক্ত টেম্পারেচার অ্যাভয়েড করতে হবে। ওভার ইমোশন একেবারে নিষিদ্ধ, তবেই সে বিয়ে, সংসার, পরিবার সবকিছু নর্মালি করতে পারবে। এই সমস্যার সমাধান কি জানি না, তবে একটা নির্ধারিত নিয়মের মাঝে থাকতে হবে। কাজের পুতুলের মতো তাকে আলুতুলু করে রাখতে হবে। বাপরে, এমন অসুখ হয়? যাক, কার্তিক রুমে এসে অঞ্জলিকে দেখে, কষ্ট লাগারই কথা, কারণ এটা সাধারণ কোনো রোগ তো নয়। কিছুক্ষণ পর অঞ্জলির হুঁশ ফিরে আসে। কার্তিককে বলে আমায় কেমন লাগছে এই ড্রেসে? কার্তিক বলে গোলাপের গায়ে পাতা থাক বা কাঁটা, সে সবসময় সুন্দর। তোমার বাবাকে কল করলাম, সে ধরলো না। তুমি তোমার বাবাকে আমার ব্যাপারে বলেছো তাই না? অঞ্জলি বলে কি করবো বলো, তোমাকে ছেড়ে বাবার কথা মতো তো বাঁচতে পারবো না। আর এখন আমার অবস্থা দেখো, তোমার সঙ্গে থাকার যোগ্যতাও থাকলো না। তুমি চলে যাও, আমায় ভুলে যাও। কার্তিক বলে চুপচাপ শুয়ে থাকো, বেশি কথা বললে বাবার বাড়ি রেখে আসবো। এরপর থেকে কার্তিক অঞ্জলির খেয়াল রাখা শুরু করে। অঞ্জলি কখনো কল্পনাও করতে পারেনি কার্তিকের মাঝে এমন সাইডও আছে। বাসায় অঞ্জলি যেভাবে থাকতে পারবে সেভাবে সবকিছু সেট করা হয়। তারপর বিকালে কার্তিক অঞ্জলিকে নিয়ে একটা জায়গায় আসে, যেখানে তার বন্ধু বান্ধবীরা আগে থেকেই অপেক্ষা করছিল। অঞ্জলি বলে কি ব্যাপার, আমরা এখানে কেন, কি হয়েছে? কার্তিক কিছু বলে না। আরে কার্তিক, কি হয়েছে বলো আমায়। কার্তিক এখানে অঞ্জলিকে সামনে রেখে কিছু কথা বলে, অস্থির লাগে। কার্তিক বলে অঞ্জলি, আমি একটা এতিম ছেলে, আমার বাবা মা মারা গেছে অনেক আগে। জীবনে এতটা কষ্ট পেয়েছি যা বলার মতো না, কিন্তু যখন থেকে তুমি আমার লাইফে এসেছো আমি পিছনের সব কষ্ট ভুলে গেছি।
তোমার শাসন, তোমার ভালোবাসা, তোমার আদর আমায় বেটার একজন মানুষ বানিয়ে দিয়েছে। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার লাইফের ছোট্ট কোনো একটা জায়গায় আমায় কি সারা জীবনের মতো জায়গা দিতে পারবে? হাঁটু গেড়ে বলে, তুমি কি আমায় বিয়ে করবে? আঞ্জলি খুশিতে কেঁদে ফেলে, ধাম করে জড়িয়ে ধরে। তার এমন অবস্থায় যে কোনো ছেলে তাকে ছেড়ে চলে যেতে পারত, সে তাকে এই অবস্থায় বিয়ে করতে চাইছে, তার মানে এখানে ভালোবাসার কমতি নেই, থাকবে না। সো সুইট। লাল শাড়ি আনা হয়েছে বউয়ের জন্য। আঞ্জলি গিয়ে পরে যখন বের হয়ে আসে অস্থির লাগে। কার্তিকের মনে হচ্ছিল সে নতুন করে আবার প্রেমে পড়ছে। যাক, খুব হাসি খুশিতে বিয়েটা হয়ে যায়। সারাদিন সবাই মিলে সেই খুশিতেই আনন্দ ফাজলামি করে। বাসর ঘর সাজানো হয়। এর মাধ্যমে 7 দিন পার হলে কার্তিক আবার প্রফেসরের কাছে আসে আঞ্জলির রিপোর্ট দেখাতে। রিপোর্ট দেখে স্যার বলে অনেকটা বেটার আছে সে, এখন কোনো সমস্যা বোঝা যাচ্ছে না। প্রফেসর বলে তোমার জন্য আরেকটা সুখবর আছে। কি স্যার? আমার একটা বন্ধু জর্জিয়াতে আছে, সে ব্রেন ইনজুরি নিয়ে রিসার্চ করছে। আমি কথা বলেছি তুমি আঞ্জলিকে নিয়ে সেখানে চলে যাও, ভালো থাকবে। কলেজের পক্ষ থেকে যা যা করতে হয় আমি ব্যবস্থা করছি। এটা তাদের দুজনের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। কার্তিক খুব খুশি হয়। ভালো স্টুডেন্ট হলে এটাও তো একটা সুবিধা যে স্যারেরা তাদের আলাদা নজরে দেখে। যাক, দুজন চলে আসে জর্জিয়াতে। এখানকার ওয়েদার খুব বেশি পরিবর্তন হয় না, এই জন্য একদম ঠিকঠাক আছে আঞ্জলির জন্য। এক ভাই সাহেব তাদের গাড়ি দিয়ে বাড়ি দেখিয়ে দিয়ে চলে যায়। বাড়ি দেখে আঞ্জলির ভালোই লাগে। গেটেই একটা বিড়াল দেখে সে একটু ভয় পেয়ে যায়। কার্তিক ভাবছে যাক, বিড়ালের বাহানায় বউ জড়িয়ে তো ধরলো, সবকিছু ভিতরে আছে, তারা তাদের মতো করে সাজিয়ে নেয়। প্রয়োজনীয় জিনিসপত্র মার্কেটে গিয়ে কিনে আনে, তারপর আরামসে ঘুমায়। পরের দিন কার্তিক ফ্রেশ ট্রেশ হয়ে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, বের হয়ে যাবে। আঞ্জলিকে বলে পাশের বাড়িতে আমাদের দেশের লোকজনই থাকে, তো তোমার কিছু লাগলে তাদের বইলো। কার্তিক চলে গেলে একটু পর আঞ্জলি পাশের বাড়িতে এসে নক দেয়। আন্টি দরজা খোলে। আঞ্জলি পরিচয় দেয়, তারা ওই বাসাতে নতুন এসেছে, তার একটু পানি লাগবে। পাশের বাড়ির কথা শুনে আন্টি কেমন করে যেন একটু তাকায়। ও এসো এসো। কার্তিক ডক্টরের সঙ্গে দেখা করে। ডক্টর রিপোর্ট দেখে বলে কোনো সমস্যা নেই, তুমি যতটা পারো খেয়াল রাখো, আমরা দেখছি কি করা যায়। তুমি যখন এসেছো এর সমাধান হবে, চিন্তা করো না। কোনো কিছুর দরকার হলে ওকে বইলো। ওকে স্যার। কার্তিক বাসায় আসছে। আঞ্জলি ফোন করে বলে পাশের বাড়ির আন্টিরা রাতের খাবার ওখানে খেতে বলেছে, তুমি তাড়াতাড়ি এসো। কার্তিক বাসায় ঢুকতে যাবে, দেখে গেটের সামনেই ওই সেই কালকের বিড়ালটা খুব বাজেভাবে মরে আছে। পরিষ্কার করে রাতে তারা তাদের বাড়িতে ডিনারে যায়। তাদের একটা মেয়ে আছে গীতা। মজা মস্তিতে ডিনার সেরে বাসায় আসে। ঘুমানোর সময় আঞ্জলি বলে, কার্তিক, যখন আমি সকালে তার কাছে গেলাম পানি নিতে, বাড়ির কথা বলাতে সে কেমন যেন একটা রিয়াকশন দিল। এখানে কি আর কেউ থাকে নাকি? কেমন যেন করলো। কার্তিক বলে, তুমি আর তোমার ভূত, চলো আসো ঘুমাবো, সকালে তোমায় যেতে হবে টেস্ট করার জন্য। কিউট কাপলদের মতো একে অপরকে জড়িয়ে রাত পার হয়। পরের দিন আঞ্জলিকে হসপিটালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় সব টেস্ট মেস্ট করা হয়। লাঞ্চের সময় হয়ে যায়। তারা অপেক্ষা করছে রিপোর্টের। ডক্টর এসে বলে ভয়ের কিছু নেই, রিপোর্ট সব নর্মাল আছে। আঞ্জলিকে 28 ডিগ্রিতে একটু থাকতে হবে, এই আর কি। সব ঠিকঠাক আছে বলে তারাও খুশি। ডক্টর বলে, আচ্ছা তোমরা দুজনেই তো ডক্টর, তাহলে তোমরা এখানে ডিউটি করছো না কেন? খরচাটাও বের হয়ে আসবে, আর ট্রিটমেন্ট শেষ হওয়া পর্যন্ত তোমরা ভালো একটা এক্সপিরিয়েন্সও নিয়ে যেতে পারবে। এটা ডেফিনেটলি তাদের জন্য ভালো একটা অফার। সবকিছু হচ্ছে কার্তিকের জন্য, তাই গিফট হিসেবে আঞ্জলি কার্তিককে মুচু দেয়। ইউ নো হোয়াট আই মিন। এর সঙ্গে হপ্তাখানিক পার হয়ে আর্জুন হসপিটালে জয়েন করে। স্টাফদের সঙ্গে পরিচিত হচ্ছিল। এই দিদির লুক দেখে আমরা বুঝতে পারি সে কেরোসিন খেয়েছে কার্তিকের ওপর। আঞ্জলিও জয়েন হয়েছে, সেও তার ডিপার্টমেন্টের স্টাফদের সঙ্গে পরিচিত হচ্ছে। কাজ শুরু হয়। ডিউটি শেষ করে দুজন একসঙ্গে বাড়ি ফেরে। ব্যাপারটা বেশ এনজয়েবল। একদিন মাঝরাতে আঞ্জলি উঠে কিচেনে যায় পানি নিতে। কার্তিক ঘুমে ধাম করে কাপ ভাঙার শব্দে সে লাফিয়ে ওঠে। দেখে আঞ্জলি নেই। আঞ্জলি এখানে কাঁপাকাঁপি করছে। কার্তিক এসে দেখে এই অবস্থা। বিড়াল বের হয়েছে, কাপটা পড়ে গিয়ে ভেঙে গেছে। আরও যে কফির জন্য দুধ রাখা ছিল সেগুলো পড়ে গেছে। আঞ্জলি বলে, এই বিড়াল তো মারা গেছিল তাই না? ব্যাপারটা সন্দেহজনক। কার্তিক কথা ঘুরিয়ে দেয়, আরে পাগল, ওই বিড়াল ছাড়া কি আর কোনো বিড়াল থাকতে পারে না? চলো। 7 দিন পর কার্তিক বড় একটা কেস পায়। খুব ভালো করে সে হ্যান্ডেল করে, তাই দিদি সাধুবাদ জানায়, সঙ্গে পার্টি চায়। কার্তিক বলে ফ্রি হলে পার্টি দিবে। দিদি বলে ড্রাইভে যাবে? কার্তিক বলে বাসায় যেতে হবে, আঞ্জলি একা আছে। দিদি বলে ওকে চলো, তো আমি তোমার বাসায় নামিয়ে দিচ্ছি। ঠিক আছে। দিদি কার্তিককে তার বাসায় নামায় দেয়। আঞ্জলি উপর থেকে দেখছে, মেয়েরা তাকে নামিয়ে দিল। কার্তিক তাকে ভিতরে যেতে বলে। দিদি বলে আজ না, অন্য কোনো দিন। ওকে। সারাদিন কাজ করে চেলে টায়ার্ড, তাই এসেই পড়ে যায়। আঞ্জলি এসে মজা নিচ্ছে। কি ব্যাপার মিস্টার, বান্ধবীকে উপরে নিয়ে আসলে না? সুন্দরী তো আছে। কার্তিক চুপ, টেনশন করছে। একটু পর বলে, আঞ্জলি কাল থেকে আমার নাইট শিফট শুরু হচ্ছে। ছুটির দিন ছাড়া আমরা আর সময় কাটাতে পারবো না। এটা নিয়ে তার খুব টেনশন হচ্ছে বা মন খারাপ। আঞ্জলি বলে, পাগল ছেলে, কেন টেনশন করছো? আমি ঠিক সামলে নিব, তুমি চিন্তা করো না। আর তাছাড়া আমাদের এখন টাকার প্রয়োজন, তুমি শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো। চলো, আমি খাবার রেডি করছি। কার্তিক আমাদের বলে ও নিজেকে শক্ত মনে করছে, এটা ভালো, কিন্তু আমি ওকে কাঁচের পুতুলের মতোই রাখতে চাই, এতেই আমার ভালো লাগে। পরের দিন থেকে তাদের আলাদা ডিউটি শুরু হয়। আঞ্জলি সকালে চলে যায়, বিকেলে ফিরতে ফিরতে কার্তিক চলে যায়।
দিদি কার্তিককে দেখলে নজরে ফেরাতে পারে না, কেমন করে যেন তাকিয়ে থাকে। কার্তিক ডিউটি শেষ করে বাসায় এসে দেখে আঞ্জলি তার জন্য চিট রেখে গেছে, নাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে ঘুমিও, আর হ্যাঁ মিস ইউ। কার্তিক বলছে যখন কেউ মিস করে তার ছোট ছোট ব্যাপারগুলোও ভালো লাগে। তো এইভাবেই চলছে তাদের সময়। একদিন পাশের বাড়ির কাকু কার্তিককে বলে, আঞ্জলিকে দিয়ে কি কাজ করানোটা ঠিক হচ্ছে? ওর সমস্যা না? আর তাছাড়া তুমি 7 দিন কিভাবে থাকছো বলো তো? কার্তিক বলে, মিস্টার নায়ার, ও কিছু করতে চাইছে করুক, তাই করতে দিচ্ছি। আর তাছাড়া ব্যস্ত থাকলে ভালো থাকবে। বাকি 7 দিন পর কাছের মানুষকে কাছে পাওয়ার আলাদা একটা মজা, আপনি কখনো ট্রাই করে দেখেন। ঠিকই বলেছে, মাঝে মাঝে একটু প্রিয়জন থেকে দূরে গিয়ে দেখতে হয়, তাহলে ভালোবাসা বেড়ে যায়। তো এখনও সপ্তাহ শেষ হয়নি। একদিন কার্তিক অফিসে যাচ্ছিল, দেখে নায়ারের মেয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কার্তিক তাকে পট্টি লাগিয়ে দেয়। আঞ্জলি অফিস থেকে ফিরে দেখে কার্তিক তার জন্য খাবার রেডি করে রেখে গেছে। এভাবেই পার হয় 7 দিন। পরের দিন সকালে আঞ্জলি কার্তিকের জন্য অপেক্ষা করছিল। বেল বাজে, খুলে দেখে পাশের বাড়ির মেয়ে গীতা। আন্টি, আম্মু জিরিয়া নিতে পাঠালো। এখানে চিট দেখে গীতা আঞ্জলিকে ধরে তাদের প্রেম কাহিনী শোনার জন্য। সে জেদ করে যে কে আগে প্রপোজ করেছিল, কিভাবে করেছিল। আঞ্জলির পুরনো দিনের সেই কথা মনে পড়ে যায়, যখন পিছে ঘুরতে ঘুরতে কার্তিক তাকে ডেকে প্রপোজ করেছিল। সেদিন সে কার্তিকের কথা আর তার চোখে সততা দেখেছিল, তাই তাকে আজও ছাড়েনি। পুরনো কথা মনে পড়ে আঞ্জলির বেশ ভালো লাগছে। গীতার মা ডাকে সে চলে যায়। হাসতে হাসতে আঞ্জলি ফল কাটতে যাবে, তার হাত কাঁপা শুরু হয়। কি হলো বুঝতে বুঝতে ধাম করে সিন কাট করে একটু পর দেখায় কার্তিক বাসায় আসলো। সে এসেই সোফায় বসে, আঞ্জলি পানি নিয়ে আসবে, কিন্তু আসছে না। আঞ্জলি এদিকে তাকালে দেখে সে পড়ে আছে। কার্তিকের ভিতর শুকে গেছে। তারা ওরো করে তাকে উঠিয়ে বেডে নিয়ে আসে, হাত পা মালিশ করতে থাকে, কারণ ঠান্ডা হয়ে গেছে সবকিছু। মানে ওভার এক্সাইটেড হওয়ার কারণে হয়তো তার এমনটা হয়েছে। কার্তিক টেম্পারেচার ফিরে আনতে যা করার করে। এডিটর, দুষ্ট ছেলে, এসব কি হচ্ছে? তো উইকেন্ড যেহেতু পেলো, তাই দুজন খুব ঘোরাফেরা করে, মজা মস্তি করে। পরের সপ্তাহে দুজন বাড়িতেই ছিল। কলিং বেল বাজে। কার্তিক দরজা খুলতে দেখে তার ফ্রেন্ড গোপী। গোপী বলে, বুঝেছি, তুই আমায় দেখে অবাক হয়েছিস, চল সাইড হ। অঞ্জলি, অঞ্জলি। অঞ্জলি আসে। আরে তুই ওকে কিছু খাওয়াস না নাকি? ওই এমন হয়েছে কেন? তো সে এখানে কি করে জানতে চাইলে গোপী বলে, হার্ষাও এসেছে, সে রুম ঠিকঠাক করছে। মানে তারা ব্যাক পেপারগুলো ক্লিয়ার করে টাকা খাইয়ে এখানে এসেছে আর কি। খুব ভালো হলো, পুরনো বন্ধুরা সব এক জায়গায় হলো। যাক, পরের দিন কার্তিক হসপিটাল থেকে ফোন করে আঞ্জলিকে বলে, আজ অনেক বড় একটা অপারেশন আছে, প্রায় পুরো সময়টা ওটির ভিতরেই থাকতে হবে। আঞ্জলি বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, কাজ শেষ করে তুমি বাসায় চলে এসো। মানে ওটির ভিতরে থাকলে তো আর ফোন অন করা যাবে না বা চালানো যাবে না। কাজের প্রসেস শুরু হয়। বড় ডাক্তাররা সব বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এদিকে আকাশ তার রং পাল্টাচ্ছে। কার্তিক অপারেশন শুরু করে। দেখতে দেখতে মেঘ আরো কালো হয়, হয়তো বৃষ্টি নামবে। সকালবেলা অপারেশন শেষ করে কার্তিক বের হয়ে আসে। বাইরে লক্ষ্য করে দেখে ওয়েদার তো ঠিক না, বৃষ্টি হয়েছে মনে হচ্ছে প্রচুর। কার্তিক ভয় পেতে শুরু করে। আঞ্জলিকে ফোন দেয়, সে ফোন রিসিভ করে না। সঙ্গে সঙ্গে বের হয়, ফোন দিচ্ছে আর যাচ্ছে, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। এবার আপনার ভিতরটা নাড়া দিয়ে উঠতে চলেছে। আঞ্জলি ফোন রিসিভ করছে না দেখে কার্তিকের হার্টবিট বেড়ে গেছে। ফুল স্পিডে সে গাড়ি চালাচ্ছে। মাথায় টেনশন, না জানি কি হলো, সে ফোন ধরছে না কেন। একটু পর বাড়িতে আসে, গাড়ি রেখে এক দৌড়ে ভিতরে যায়। আঞ্জলিকে ডাকছে আর উপরে উঠছে। আঞ্জলি। বেডরুমে এসে দেখে আঞ্জলি চাদর মুড়ি দিয়ে এইভাবে বসে আছে। কার্তিক আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। আঞ্জলি। কার্তিকের হার্টবিট আরো জোরে জোরে চলছে, গলা শুকিয়ে গেছে। আঞ্জলি যেই গায়ে হাতটা দেয়, সে টুপ করে এখানে পড়ে যায়। কার্তিক ভয়ে চমকে ওঠে। ও মানে আঞ্জলি আর আমাদের মাঝে নেই, সে মারা গেছে। কার্তিকের পুরো পৃথিবী পাল্টে যায়। কি হলো এটা? এক মুহূর্তের মাঝে সবকিছু পাল্টে গেল। এর থেকে ভয়ানক যন্ত্রণা আর কি হতে পারে? কার্তিক স্তব্ধ হয়ে গেছে। আস্তে আস্তে স্ক্রিনের আলো নিভে যায় আর সিন বর্তমানে আসে। ডায়েরির পাতাতে কাহিনী এত দূর অবধিই লেখা ছিল। পুলিশ অফিসার ডায়েরিটা পাওয়ার পর থেকে সে এতক্ষণ পর্যন্ত পড়লো আর আমাদের কাহিনীটা দেখানো হলো। বাট তারপরের কাহিনী আর লেখা নেই। অফিসার তো ব্যস্ত হচ্ছে কি হলো জানতে। তখনই তার কাছে ফোন আসে। অফিসার সেখান থেকে কার্তিকদের হসপিটালে আসে। মানে কার্তিকের হুঁশ ফিরেছে। ওই মুভির শুরুতে দেখলেন না, তাকে কে যেন চাকু মারলো। অফিসার তার পরিচয় দেয়। এরপর বাকি কাহিনী কার্তিক আমাদের দেখায় যে আঞ্জলি মরার পর সেই রাত থেকে কার্তিক সেম ভাবে সেম জায়গায় জাস্ট তার দিকে চেয়ে চেয়েছিল। মানে সে এতটা কষ্ট পেয়েছে যে এই কষ্টের বহিঃপ্রকাশ কি করে করতে হবে সে বুঝতে পারছে না। লোকজন বডি বের করে নিয়ে যায়। কার্তিকের কোনো সাড়া নেই। তার বন্ধুরা সবকিছু সামলায়, দেখাশোনা করে। আঞ্জলির মাকে খবর দেওয়া হয়। মেয়ে মারা গেছে শুনে মার কেমন লাগবে তা তো বুঝতেই পারছে, বাট বোঝানোর উপায় নেই। শেষ কাজটা সবাই মিলে করে। এরপর থেকে কার্তিকের লাইফ একেবারে পাল্টে যায়। সেম ঘর, সেম বিছানা, শুধু মানুষটা নেই। তার বন্ধুরা যতটা পারে তার খেয়াল রাখে, কিন্তু মদ, সিগারেট, উদাসীনতা, সবসময় গম্ভীর মুখে থাকা, ঘরের মধ্যে নিজেকে আটকে রাখা এখন কার্তিকের স্বাভাবিক লাইফ হয়ে উঠেছে। আঞ্জলি চলে যাওয়ার কয়েকদিন হয়ে গেল। তার হাতে ভাঁজ করা কাপড়গুলো তেমনই রয়েছে। আঞ্জলির একটা জামা নিয়ে কার্তিক গন্ধ শোকে আর তার চোখের সামনে ভেসে ওঠে আঞ্জলির চেহারা আর তার সঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্ত। সবগুলো স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে।
ব্যাস এবার কার্তিক ব্লাস্ট হয়ে যায়, চিল্লাই হাউমাউ করে কান্না শুরু করে দেয়। যদি নর্মাল কোনো সম্পর্ক হতো তাও একটুর জন্য হলেও মনকে বোঝানো যেত, কিন্তু এত আদর, এত যত্ন, এত ভালোবাসা, তারপর যদি সেই মানুষটা এইভাবে মারা যায় চোখের সামনে, কেমন লাগবে? কার্তিক আঞ্জলি বলে চিল্লাইতে থাকে আর কান্না করে। এমন পাগলামি আর অনিয়মতান্ত্রিক ভাবেই পার হয়ে যায় 2 মাস। গোপী আর হার্ষা অফিস শেষ করে কার্তিকের বাসায় এসে দেখে সে এখানে পড়ে আছে, বমি টমি করে সবকিছু মেখে ফেলেছে। হার্ষা গায়ে পানি ঢেলে দিয়ে হুঁশে নিয়ে আসে। তারপর হার্ষা তার নিজের কাহিনী বলে যে তার মা তাকে খুব ভালোবাসতো, সে মাকে ছাড়া কিছুই বুঝতো না। তার মা যখন মারা যায় সেও এমনই হয়েছিল, কোনো কিছুই বুঝতে পারছিল না। পরে তার বাবা তাকে অনেক বুঝিয়েছে যে মানুষটা তোমায় বেশি ভালোবাসে সে যদি তোমার কষ্ট দেখে সে যেখানেই থাক না কেন ভালো থাকতে পারবে না। তার মানে তুই যদি এখন আঞ্জলির স্মৃতি নিয়ে ভালো না থাকিস তাহলে সে ওখানে কি করে ভালো থাকবে? নিজেকে সামলা। ইমোশনাল হয়ে হার্ষা উঠে যায়। কবি বলে সে ঠিকই বলেছে, এভাবে নিজেকে কষ্ট দিলে আঞ্জলিও কষ্ট পাবে। এই সময় 2 বন্ধু ছাড়া তো কার্তিকের আর কেউ নেই, তাদের কথা তার কাছে যুক্তিযুক্ত মনে হয়। পরের দিন থেকে কার্তিক নিজেকে পাল্টে ফেলে। কষ্টে বুকের ভেতরটা হয়তো খাঁ করছে, কিন্তু নর্মাল থাকার চেষ্টা করে। নিয়মিত হসপিটালে যায়, কাজ করে, কিন্তু চুপচাপ থাকে, আগের মতো আর নেই। তো এক রাতে কার্তিক হসপিটাল থেকে ফিরে দেখে এখানে চিট লাগানো, লেখা তুমি কেমন আছো। কার্তিক অবাক হয়ে যায়, কারণ এখানে তো আঞ্জলি চিট রাখতো। আগে যে তাদের মাঝে চিটের মাধ্যমে কথা হতো সেগুলো সে যত্ন করে রেখেছিল। তার সঙ্গে মিলিয়ে দেখে হাতের লেখা সেম আঞ্জলির মতো। এটা কি হলো? ঘুমাইতেছিল, মাঝরাতে আঞ্জলির পারফিউমের গন্ধে তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে পুরো ড্রয়িংটা সাজালো গোছালো। সে তো এলোমেলো করে রেখেছিল, কিন্তু আঞ্জলি যেমন সাজিয়ে রাখতো সবকিছু সেম ভাবে সাজানো। কার্তিকের মাথা ঘুরে যায়। পরের দিন নিচে দেখে আবার একটা চিট নিয়ে ভাবতে ভাবতে তারা ইলিউশন হতে শুরু করে। ব্যাপারটা সবাইকে বললে অবভিয়াসলি তারা বিশ্বাস করবে না, বাট এর সমাধান বের করে। কি? রাতে সবাই কার্তিকের বাসায় এসে ডাবের পানি নিয়ে বসে যায়। লম্বা কথাবার্তা, খাওয়া দাওয়া হচ্ছে। আমার বেশি রাত জাগবে না তাই ড্রয়িং এসে শোয়। একটু পর যখন সবকিছু সাইলেন্ট হয়ে যায় আমার মনে করে কেউ একজন এখান থেকে চলে গেল। তারপর ওই মানুষের মনের কিউরিসিটি, কে গেল দেখার জন্য সে পিছু নেয়। খুঁজতে খুঁজতে সে না জানে কি দেখে, খুব ভয় পেয়ে যায়। সকাল থেকে এই অবধি তারা জেগেইতেছে কি হয়েছে সে কথাও বলছে না। শেষে বলে সে আঞ্জলিকে দেখেছে। এটা কি আর বিশ্বাসযোগ্য কথা? কেউ মানতে চায় না। এর 2 দিন পর কার্তিক বসেছিল, দিদি এসে লক্ষ্য করে কার্তিকের মন খারাপ। সে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরে বাড়ি ফেরার সময় সেই কার্তিককে নামিয়ে দেয় তার বাসায়। কফি খেতে কার্তিক উপরে নিয়ে যায়। দিদি বলে সে কফি বানাবে, বাট তার মুড অন্যরকম মনে হচ্ছে। বুঝতে তো পারছেন নাকি? তো সে কফি বানাতে যায়, কার্তিক ফ্রেশ হতে যায়। একটু পর তার মনে হচ্ছিল কেউ পেছন থেকে তাকে ফলো করছে। ঘুরে দেখে কেউ তো নেই, তার মতো কাজ করছে। আবার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। এবার আমরাও বুঝতে পারি কেউ তাকে ফলো করছে। জিনিসটা তার আরো কাছে যেতে লাগে। সে পেছনে ঘোরে আর কফির গ্লাস পরে ভাঙার শব্দে কার্তিক চমকে ওঠে। কি হলো? তারা হুড়ো করে নিচে এসে দেখে দিদি বেহুশ হয়ে পড়ে আছে। উঠিয়ে সোফায় শুয়ে পানির ছিটা দিলে সে হুঁশে আসে। কার্তিক জিজ্ঞাসা কি হয়েছে তোমার? দিদি খুব ভয় পেয়ে গেছে, বলে আমি বাড়ি যাব বলে দেরি না করে সেখান থেকে বের হয়ে যায়। কার্তিক কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। পরের দিন রাতে কার্তিক বসে ডাবের পানি খাচ্ছিল। গীতা আসে, তার মা খাবার পাঠিয়েছে, নিয়ে এসেছে। কার্তিকের মদ খাওয়া দেখে বলে দিদি ওসব পছন্দ করতো না, তুমি কেন খাচ্ছ? তুমি তো কফি পছন্দ করো, আমি বানিয়ে দিব বলে সে কফি বানাতে যায়। কার্তিক টিভি দেখছে। একটু পর সেম গীতাও ফিল করে পেছন থেকে কেউ তাকে ফলো করছে। বারবার সে চমকে উঠছে। ব্যাপারটা কার্তিকও দেখছে। এরপর কার্তিক যা দেখে তার হুঁশ উড়ে যায়। গীতা ডান হাতে কাজ করে, কিন্তু আঞ্জলি করতো বাম হাত দিয়ে। গীতা কেন জানে ধুম করে বাম হাতে কফির পাতিল ধরে, যেমনটা আঞ্জলি ধরতো। মাথার চুল এমন করতে থাকে ঠিক যেমন আঞ্জলি করতো। তারপর কফি নিয়ে যখন আসতে থাকে মনে হচ্ছিল আঞ্জলি আসছে। কার্তিক তো হা করে আছে। গীতা কফি রেখে কার্তিকের পাশে বসে আস্তে আস্তে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। কার্তিক ঝাড়ি মারে, গীতা যেন একটা ঘোর থেকে বের হলো, বেহুশ হয়ে যায়। কার্তিক তাকে জাগিয়ে বাসায় যেতে বলে। কার্তিক বুঝতে পারছে না কি হচ্ছে এসব। তার প্রফেসরের কাছে ফোন দিয়ে সবকিছু বলে, কিছু আর্টিকেল দেখার চেষ্টা করে। তারপর নিজের জানা দেখা সবকিছু সূত্রের মাঝে ফেলে। সবসময় ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে, বাট কোনো কিছুর মাথা খুঁজে পাচ্ছিল না। এর 2 দিন পর আমরা দেখি সে একটা শপ থেকে ডল কিনলো, যার চোখে ক্যামেরা লাগানো। পুতুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখে যাতে কেউ কখনো সন্দেহ করতে না পারে এটা ক্যামেরা। তারপর ড্রয়িংটা এলোমেলো করে রেখে অফিসে চলে যায়। অফিস থেকে ফিরে এসে দেখে সবকিছু সাজালো গোছালো যেমনটা আঞ্জলি রাখতো। ক্যামেরা সেট করে রেখেছিল। কি ধরা পড়লো দেখার জন্য মেমোরি খুলে ল্যাপটপে উঠায়। তারপর কার্তিক কি যে দেখে আমাদের দেখায় না, বাট তার চোখ বড় হয়ে গেছে। মানে অবাক করা কিছু হয়তো। ব্যাপারটা নিয়ে একটু ডিপলি ভাবে। তারপর কার্তিক আবার পাশের বাড়ির আন্টিকে গিয়ে বলে তার একটু পানি লাগবে। এই বাড়িতে মনে হয় পানির প্রবলেম। আন্টি নিতে যায়, কার্তিক চলে যায়। আন্টি গীতার হাতে পানির বোতল পাঠিয়ে দেয়। কার্তিক গীতাকে কফি বানিয়ে দিতে বলে। সে খুশি খুশি কফি বানানো শুরু করে। তারপর সেম আগের মতো কার্তিক ব্যাপারটা লক্ষ্য করছে। কার্তিক তার কাছে গিয়ে একটু তাকিয়ে চলে আসে। গীতা বুঝতে পারে কার্তিক ইশারা করলো, তাই সেও তার পেছে যায়। কার্তিক রুমে এসে ল্যাপটপের সামনে বসে। গীতা এসে কার্তিককে পেছন থেকে জড়িয়ে ফিল নেওয়ার চেষ্টা করে। আঞ্জলির মতো করে বলতে থাকে, তুমি এসব কি করে সহ্য করছো?
কার্তিক ল্যাপটপে চুপচাপ আগের দিনের ফুটেজ প্লে করে রেখেছে। এবার আমরা দেখতে পারি কার্তিকের বাসায় সবকিছু ঠিকঠাক থাকার পেছনে হাত কোনো ভূতের নয়, এই গীতার ছিল। যখন ফুটেজটা গীতাও দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে তো আন্দাজ করতে পারেনি কার্তিক তাকে সন্দেহ করেছে। পেছনের দিকে যেতে যেতে টেবিলের সঙ্গে বেঁধে পড়ে যায়। কার্তিক বলে, কেন এমন করেছো তুমি? কেন এসব করেছো বলো? তুমি কি আমায় ভালোবাসো? গীতা পেছনের জ্বালানোর লাকড়ি নেওয়ার চেষ্টা করছে। কার্তিক রেগে গিয়ে বলে, তুমি আমাদের মাঝে বয়সের তফাৎ জানো? বলে উঠে গিয়ে তাকে ধরবে, গীতা ঠাস করে একটা মেরে দেয়। কার্তিক বেহুশ হয়ে গেলে গীতা তাকে বেঁধে রেখে সে নিচে যায় কফি নিতে। আর আমাদের দেখায় যে অঞ্জলি অফিসে যাওয়ার আগে একদিন বাসার চাবি গীতার মায়ের কাছে দিয়ে যায়। কার্তিক ছেড়ে গেছিল তাই গীতা সেখান থেকে নকশা বানিয়ে ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। সেই চাবি দিয়ে ভিতরে ঢুকে সে কফি দুধ ফেলে ভিতরে একটা বিড়াল ছেড়ে দেয়। তারপর চিঠির লেখা দেখে সে অঞ্জলির মতো লেখার প্র্যাকটিস করে। কার্তিকের ছবি দেখে পাগল হতে থাকে। অঞ্জলি মরার পর সেই বাসায় ঢুকে সবকিছু পরিষ্কার করে সাজিয়ে রাখতো। নিজেকে আয়নায় দেখছে সে কত কিনা করেছে। তো গীতার আসলে কি যেন একটা ডিসঅর্ডার রয়েছে, যাতে সে ছোট থেকেই নিজেকে সবার থেকে আলাদা মনে করতো। বড় হয়ে সেই ডিসঅর্ডারটা অ্যাগ্রেসিভ রূপ নেয়। এটা হলেও সেই পেশেন্টটা কোনো ব্যাপারকে খুব সিরিয়াসলি নেয়। তার পছন্দের কোনো জিনিসকে সব কিছুর থেকে বেশি মূল্য দেয়। গীতারও তেমন হয়েছে। এমন মানুষরা একা একা নিজের খুশি খুঁজে নেয়। গীতা যখন বড় হচ্ছিল তার বড় হওয়াটা সে পছন্দ করতো না, তাই এমন বাচ্চাদের মতো সেজে থাকতো। বাট সে বাচ্চা না বুড়ানি সেটা বোঝাতে গীতা তার আলগা জিনিসগুলো খুলে এখান থেকে চাকু নিয়ে কার্তিকের কাছে আসে। এবার আমরা বুঝতে পারি সে কেমন বাচ্চা। গীতা কার্তিককে হুঁশিয়ে এনে বলে, দেখো এখন দেখো আমি কি বাচ্চা মনে হয়? দেখো ভালো করে দেখো, এখন তো আমি দিদির থেকেও বড়। আমি জানি না কেন, বাট তোমাকে দেখার পর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার জাস্ট দেখতে ইচ্ছে করে। আমি খুব দেখি তোমায়। তুমি আমায় পট্টি পরিয়ে দিয়েছিলে, মনে আছে? সেদিন তোমার কাছে কিছু মনে হয়নি, কিন্তু আমি খুশির সপ্তম আসমানে পৌঁছে গেছিলাম। তোমার শরীর, তোমার সবকিছু আমাকে পাগল করে দিত, কিন্তু তুমি পড়ে থাকতে আঞ্জলিকে নিয়ে। তাই দেখো আমিও এখন আঞ্জলির মতোই হয়ে গেছি। কার্তিক ঝাড়ি মারে, খবরদার তোমার মুখে ওর নাম নেবে না। গীতা বলে, আচ্ছা তাই তো, শুনবে না ও কিভাবে মরেছে? সিন পেছনে এনে দেখায় যে সেদিন আঞ্জলি গীতার সঙ্গেই ছিল যখন আকাশটা মেঘ করে আসে। কার্তিক তো বললো সে ওটিতে থাকবে। বিজলি চমকানো দিয়ে হালকা বৃষ্টি শুরু হতেই আঞ্জলির ইফেক্ট শুরু হয়। মানে তার তো বেশি শীত লাগানো যাবে না। আঞ্জলি গীতাকে বলে জানালাটা লাগিয়ে দিতে। গীতা আঞ্জলির দিকে একটু তাকায়, হয়তো কিছু ভাবছে। জানালা লাগিয়ে দিয়ে সে কি যেন খুঁজতেছে। আঞ্জলির শীত করছে। গীতা হারামগাদি কাপড় দিয়ে এসির রিমোট ধরে এসি চালু করে দেয় আর টেম্পারেচার কমিয়ে দেয়, যাতে এসি থেকে আরো ঠান্ডা বাতাস বের হতে শুরু করে। আঞ্জলি কিছু বুঝতে পারছে না। আরে গীতা কি করছো তুমি? বন্ধ করো এসি। সে রিমোট চিপাই ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে বের হয়ে যায়। আঞ্জলি শক্তি হারিয়ে ফেলেছে, কি করবে বুঝতে পারছে না। ফোন নিতে গিয়ে পড়ে যায়। ডক্টর তো আগেই বলেছিল প্যারালাইজড হতে পারে, সে নড়তে পারবে না। তারপর রিমোট খোঁজে পায় না। শীতে তার ভিতরে জমে যাচ্ছে। কোনো মতে এখানে চাদরটা নিয়ে বসে পড়ে। সামনেই ছিল তাদের দুজনার ছবি। সেদিকে দেখতে দেখতে আঞ্জলি জমে যায়। এক হলো স্বাভাবিক মরা, আর একটা হলো ছটফট করতে করতে মরা। শুনে তো কার্তিকের রক্ত টকবক করছে। হাত খুলে গীতাকে ধরতে যায়, সে চাকু মেরে দেয়। মুভির শুরুতে যে সিনটা দেখানো হলো, কার্তিক যখন পড়ে যায় গীতা পাগলামি করে, আরে রে রক্ত, আমি তোমায় মারলাম, সরি সরি সরি। কার্তিক তাকে কাছেই ভিড়তে দেয় না। সে বারবার কাছে যেতে চায়, কার্তিক বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। গীতার রাগ ওঠে আর সে কার্তিককে আর একটা শক দেয় যে সে শুধু আঞ্জলিকে মারেনি, তার বাচ্চাকেও মেরেছে। মানে আঞ্জলি প্রেগনেন্ট ছিল। গীতা খুব ভালো করে তাকে ফলো করেছে, জানতো আঞ্জলি প্রেগনেন্ট। আঞ্জলি কার্তিককে সেদিন বলতে চেয়েছিল, সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু গীতা সবকিছু শেষ করে দিয়েছে। এটা শোনার পর কার্তিকের মাথা আরো খারাপ হয় আর সিন কাট করে হসপিটালে আসে। অফিসার বলছে, তো তুমি সেই কারণে গীতাকে মেরেছ? কার্তিক বলে, স্যার আঞ্জলি শুধু আমার ওয়াইফ ছিল না, আমার সবকিছু ছিল। আমি সারাটা জীবন একা কাটিয়েছি। ও আসার পর মানুষ হয়েছে। ও শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সংসার করতে হয়। সেই মানুষটাকে যদি কোনো এক পাগল মেরে ফেলে, আমি কিভাবে তাকে ছাড়ি? আমার বাচ্চা, কত স্বপ্ন দেখেছিলাম আমরা। ও আমায় কতটা ভরসা করতো। চোখের সামনে ছটফট করে মরতে ছেড়ে এসেছে। বলুন কি করব? অফিসার বলে, যাই হোক না কেন, তুমি যা করেছো সেটা আইনের চোখে অপরাধ, শাস্তি তোমায় পেতেই হবে। বলে বের হয়ে যায়। বাইরে গিয়ে প্রেসে বলে গীতার মানসিক প্রবলেম ছিল, সে কার্তিকের উপর হামলা করে। কার্তিক বেহুশ হয়ে গেলে সে নিজেই নিজেকে মারে। মানে অফিসার কার্তিককে বাঁচিয়ে দেয়। কার্তিক বলছে, অঞ্জলি আমায় এত এত স্মৃতি দিয়ে গেছে যে সেই সব ভেবে আমি সারাটা জীবন কাটাতে পারবো। এই অনুভূতি কাউকে বোঝানোর মতো না। কার্তিক আবার তার নর্মাল লাইফে ফেরে আর মনের কোনায় কিঞ্চিত ব্যথা রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। কি কঠিন লাগলো না? আচ্ছা, চান রাইতে মুভিটা আপনাদের দিলাম যাতে খুশিটা ডাবল হয়। ঈদের পর মুভিটা দিলাম না, কারণ যাতে ঈদের ছুটির সময়টা প্রিয়জনকে দিতে পারেন। আমার ভিডিও তো পরেও দেখতে পাবেন, তবে খুব বোর বা একা লাগলে ভিডিও দেখেন, আমি আপনার সঙ্গে আছি ভেবে আমারও ভালো লাগবে। তো এই মুভি থেকে আমরা যা শিখলাম তা হলো ভালোবাসা আলাদা একটা জিনিস, খুব ডেঞ্জারাস। মানে কেমন একটা ব্যাপার, যে জিনিসটা 1000 কোটি টাকা দিয়েও হয় না, সেটা ভালোবাসা দিয়ে ফ্রিতে হয়।
যে মেয়ে বাপের সামনে চোখ তুলে তাকাতে পারে না সে ভালোবাসার জন্য বাড়ি ছেড়ে পালায়। আঞ্জলির যে প্রবলেম, দুনিয়ার কোনো মানুষকে কোনো কিছুর বিনিময়ে তার দায়িত্ব নিত, কিন্তু কার্তিক নিয়েছে কেন? জাস্ট ভালোবাসার খাতিরে। ভালোবাসার জন্য একটা মানুষ যা করতে পারে অন্য কোনো কিছু তাকে তা করাতে পারে না। বাট আফসোস আজকাল এই ভালোবাসা জাস্ট কল্পনাতেই পাওয়া যায়, বাস্তবে খুব রেয়ার। গীতা যা যা করেছে এটাও তো ভালোবাসার জন্যই করেছে, তাই না? কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটাই বোঝানো হয়েছে। আজ অব্দি পৃথিবীতে এমন কোনো নজির নেই যে কেউ ভালোবাসার তালে অতিরিক্ত করেছে আর সে ভালো আছে। না, বেশি ভালোবাসার ফলাফল সবসময় স্যাড হয়, বেশি ভালোবাসার পরিণাম সবসময় যন্ত্রণাদায়ক হয়। তাই কাউকে ভালোবাসলে বাসুন, বেশি না। যদিও ভালোবাসাকে কন্ট্রোল করা যায় না, বাট তবুও সাবধান থাকবেন, বেশি ভালো যেন কাউকে না বেসে ফেলেন। আহারে, চোখের সামনে কত মানুষ ধ্বংস হলো বেশি ভালোবাসার কারণে। ভালো থাকলো কারা, বেঁচে থাকলো কারা? যারা কম ভালোবাসলো। যদিও বেশি ভালোবাসার জন্য বড় কলিজা লাগে, এমন সাহস লাগে, সবার দ্বারা এটা হয় না। বাট সব কিছু দিয়ে ধ্বংস হওয়ার চেয়ে কিছু দিয়ে বেঁচে থাকা ভালো, ভালো থাকা ভালো। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের আইডি রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আপনারা থাকতেও আমার ফলোয়ার বাড়ছে না, এটা কোনো কথা হলো? উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।